মানা করিনি আমি আমাকে এইভাবে এসে জড়িয়ে ধরতে। আই হেট দিস টাইপ অফ চিপ গাই। আর কতবার বলতে হবে তোমায় আমার থেকে দূরে থাকো? কিপ ডিস্টেন্স ফ্রম মি ইউ ইডিয়েট। আশা ন্যাকা কণ্ঠে বলে উঠল। তুমি এভাবে আমায় বলতে পারো না আশিয়ান। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আশিয়ান। আমার সাথে এমন করো না প্লিজ। রিয়েলি? আমাকে ছাড়া তুমি বাঁচবে না? বাহ, নাইস জোক অফ দ্য ইয়ার। ছ্যাঁচড়া দেখেছি, কিন্তু তোমার মতো চূড়ান্ত লেভেলের ছ্যাঁচড়া জীবনেও দেখিনি। একমাত্র ফিরোজ আঙ্কেলের মেয়ে দেখে তোমাকে ছাড় দিচ্ছি, নয়তো আমি তোমার এমন হাল করতাম যে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করার সাহস পেতে না তুমি। আশা এবার রেগে গিয়ে বলল, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করলেই আমি সুসাইড করব বলে রাখলাম। আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বউ করার কথা স্বপ্নেও ভেবো না আশিয়ান। তুমি একমাত্র আমার, আর কারো নও। কথাটা মনে রেখো। আশিয়ান আশার কথা শুনে বিদ্রূপের হাসি দিয়ে বলল, তাই নাকি? আমাকে না পেলে সুইসাইড করবে তুমি? ঠিক আছে, তাহলে এক্ষুনি আমার সামনে সুইসাইড করে দেখো, তাহলেই আমি বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো। আমি এত ইজিলি তো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি না। এতে আমার অ্যাটিটিউড নষ্ট হয়ে যাবে। আর সুইসাইড করে তুমি সবার সামনে তোমার ভালোবাসার প্রমাণ দাও এই মুহূর্তে। আশা এবার ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সাহস দেখিয়ে তো বলে ফেলেছে এই কথা, এখন প্রমাণ করবে কি করে সেটাই ভাবছে সে। আর আশিয়ান যে নাছোড় বান্দা টাইপের ছেলে, আজকে সত্যি সত্যিই মনে হয় জোর করে সুইসাইড করিয়েই ছাড়বে। আশা ভয়ে ঘামতে লাগলো এবার। সামান্য আঙ্গুলে একটা কিছুর গুঁতো লাগলেই চিৎকার চেঁচামেচি করে সে সারা বাড়ি মাথায় তুলে ফেলে সে। সেখানে কিনা ও সুইসাইড করবে? বড্ড অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা। হাত পুড়ে যাওয়ার ভয়ে ভুলেও যে মেয়ে রান্নাঘর মারাই না, সেখানে এই মেয়ে নিজে নিজে হাতের রগগুলো কেটে ফেলবে, এটা কি মগের মূল্যক নাকি? আশা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, এসব তুমি কি বলছো আশিয়ান? আমি নিজের হাতে রক কিভাবে কাটবো? কেন, যেভাবে সুইসাইড করবে বলেছো ঠিক সেভাবেই। না, এনা জবাব দিল, হ্যাঁ ভাইয়া, বলো। যা তো ধারালো দেখে একটা চাকু নিয়ে আয়। একদম বেশি ধারালো হবে এমন দেখে নিয়ে আনবি, যাতে এক পচেই হাতের রক আলাদা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আনছি। এই বলে এনা রান্নাঘরে চলে গেল ধারালো চাকু আনতে। এবার আশা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আশিয়ান প্লিজ, এমন কিছু করো না। আমি সত্যি তোমায় ভালোবাসি। এর জন্য নিজের জীবন দিয়ে কি হবে? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? আশিয়ান ঘাড় তেরামি করে উত্তর দিল, না, হয় না। আমি প্রমাণ চাই। প্রমাণ ছাড়া আমি মোটেও তোমার কথা বিশ্বাস করতে রাজি না। আর প্রমাণটা এক্ষুনি দিবে তুমি, নইলে আজ এই বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। সো ডিসিশন ইজ ইয়োর্স। হয় হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দাও, আর নয়তো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো, এবং আমার সামনেও আর কখনো আসবে না। এমন সময় এনা চাকু হাতে ফিরে এলো। আশিয়ানের কাছে এগিয়ে এসে চাকুটা তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় চলে গেল। বাকিরা নীরবে কমেডি দেখছে। তাসজিদ, তাসকিন আর তাজিমের তো আশার ভয়ার্থ চেহারা দেখে পেট ফেটে হাসি আসছে, কিন্তু আশিয়ানের জন্য হাসতে পারছে না তারা। এদিকে চাকু দেখে আশার তো ভয়ে সেন্সলেস হওয়ার উপক্রম। নিজের জালে যে নিজেই এভাবে ফেঁসে যাবে তা কখনো ভাবতেই পারেনি বেচারিটা। আশার এই অবস্থা দেখে তারিনও ভয়ে ঘেমে যাচ্ছে। আশা যে কী পরিমাণ ভীতু তা এই পরিবারের সবাই জানে। ও যে জীবনেও হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দেবে না তা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তো নীরবে উৎসুক হয়ে সবাই নাটক দেখে যাচ্ছে। হাতটা কি তুমি কাটবে নাকি আমি কেটে দিব, কোনটা? আশা জবাব না দিয়ে আশিয়ানের কাছ থেকে 2 পা পিছিয়ে গেল। ভয়ে ঘন ঘন ঢোক গিলছে সে। চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছে। আশা পিছিয়ে যাওয়ায় আশিয়ান তার দিকে 1 পা এগুলো, চাকু উঁচিয়ে ধরে খুন করার ভঙ্গিতে। আশার তো ভয়ে কলেজের পানি শুকিয়ে গেছে পুরোপুরি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও আশিয়ান। আমি আর জীবনেও তোমাকে ভালোবাসার কথা বলবো না।
ও মা, এখনো তো কিছুই করলাম না, তাহলে এত জলদি পাল্টি খেলে কিভাবে? এটা তো ঠিক নয়। ভালোবাসার প্রমাণ তো দিয়ে যাও আশা। তুমি না আমাকে ভালোবাসো? আশা আবারও পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আর কোনোদিনও তোমায় ভালোবাসি বলবো না। এবারের মতো ছেড়ে দাও। তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, আমার কোনো অসুবিধে নেই। কাছে এসো না প্লিজ। ওইটা দূরে নিয়ে যাও প্লিজ, আমার ভয় লাগছে। তুমি সুইসাইড করবে বলেছো, তার মানে আজ তুমি সুইসাইড করবেই। কথার খেলাপ আমি পছন্দ করি না। হাত তো আজ তোমার কাটতেই হবে। তোমার ভয় লাগলে নো প্রবলেম, আমি আছি কেটে দেওয়ার জন্য। যতই হোক, আমার কাটাকুটিতে প্রচুর এক্সপিরিয়েন্স আছে কিন্তু। মনে আছে তোমার এক বখাটে ছেলের হাত যে কেটে দিয়েছিলাম আমি? মনে থাকার তো কথা। ঠিক এইভাবেই তোমার দুই হাতের রগ আলাদা করে দেবো, নো প্রবলেম। সেন্সলেস হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমায় হসপিটালে অ্যাডমিট করে দেবো। আশিয়ানের কথাগুলো শুনে এমনিতেই সব সাহস ফুস করে হাওয়া হয়ে গেছে আশার। আর এভাবে গুন্ডার মতো চাকু নিয়ে এগিয়ে আসার দৃশ্য দেখে তো তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। সে খুব ভালো করেই জানে যে আশিয়ান যা বলে তা করেই ছাড়ে। এই ছেলেটা যে কতটা জেদি তা আশাকে আর নতুন করে বলে দিতে হবে না। ভয়ে তার শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা পানির স্রোত বয়ে যাচ্ছে। আমার কসম, আমি জীবনেও আর তোমার পিছে পিছে ঘুরবো না, কোনো দিনও আর ছেঁচড়ামি করবো না। পায়ে ধরি, চাকুটা সরাও। আমার না ভীষণ ভয় করছে, আমি পাপার কাছে যাব। হো লে লে লে, থাক কাঁদে না। তা খুকি, পাপার কোল ছেড়ে আমাদের বাসায় কিসের জন্য? এসব ড্রামা করার আগে তোমার মনে রাখা উচিত ছিল যে আমি চাইলে ঠিক কি কি করতে পারি। আমার জেদ সম্পর্কে তো তুমি অবগত। তারপরেও বেহায়ার মতো কেন পিছিয়ে পড়ে থাকো অল টাইম? শরম করে না বয়সে বড় একটা ছেলের সাথে চোখের মতো লেগে থাকতে? তুমি আস্ত একটা বেহায়া মেয়ে মানুষ। তোমার আব্বু আম্মু তোমাকে ঠিকমতো মানুষ করতে ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে, শুধরে যাও। হয়তো তার ফল কি হতে পারে তা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, খুব ভালো করে মনে থাকবে। এবার তো সরাও প্লিজ। আশিয়ান চাকুটা সরিয়ে নিয়ে এনার হাতে তুলে দিল। আশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যাও, ডাইনিং টেবিলে গিয়ে সবার সাথে বসে ব্রেকফাস্ট করো। আর হ্যাঁ, এসে যখন পড়েছো তাহলে এখানে থাকো। আমার বিয়ের খবর যখন তোমার কানে পৌঁছে গেছে, তার মানে এটা ভালো করেই জানো যে শুক্রবার আমাদের দুই ভাইয়ের এঙ্গেজমেন্ট। তো তোমার কাজ হলো কনেদের বাড়িতে পাঠানো তথ্যগুলো এনা ও কেয়া ভাবির সাথে মিলে প্যাকেট করা। ও অন্যান্য যত টুকিটাকি কাজ আছে সব তুমি করবে। কাজে যদি কোনো গাফিলতি পাই আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে আজ যে ভয়টা দেখিয়েছি ওরা সেদিন তোমার আব্বু আম্মুর সামনে বাস্তব করব। কথাটা মাথায় যেন থাকে। অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি মুখে যা বলি কাজে তাই করে দেখাই। মাইন্ড ইট। আশা ভয়ে আর একটা কথাও বলল না। আশিয়ানের কথায় মাথা নেড়ে সাই জানিয়ে এক দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে নাস্তা করার জন্য বসে পড়ল। পরিস্থিতি শান্ত হয়ে গেছে। বাকিরাও খুব এনজয় করছে আজকের এই কমেডি সিনটা। তাসজিদ তো দাঁত কেলিয়ে আশার আড়ালে আশিয়ানকে আঙ্গুলে সিক্স বানিয়ে দেখালো। আশিয়ান মুচকি হেসে এনার পাশে চেয়ার টেনে বসে পড়ল। এনা তার ভাইকে প্লেটে নাস্তা বেড়ে দিল। সব কিছু একদম স্বাভাবিক, যেন একটু আগে কিছুই হয়নি। নাস্তা করার পাশাপাশি সবাই টুকটাক আলোচনা করলো এঙ্গেজমেন্ট ও শপিং নিয়ে। তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ ওরা নাস্তা সেরে বেরিয়ে পড়ল তাদের উপর ভাগ করে দেওয়া দায়িত্ব পালন করতে। আশিয়ান চলে গেল তার অফিসে, তাসকিন গেল ডেকোরেটার্সের অফিসে। কী কী ফুল দিয়ে সাজাতে হবে এবং কোন কালার লাইট লাগবে তা সব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। এসব কাজ তাসজিদই করত, কিন্তু ওদিকে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়ে ওরা একা কিছু করতে পারবে না, তাই তাসজিদকেও হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে নিয়ে গেছে।
বাকিরা সবাই শপিংয়ে যাবেন দুপুরের পর। বাসায় এনা, কেয়া ও তারিন থাকবে শুধু। বাচ্চারা স্কুলে চলে গেছে আগেই। আর আশা বাসায় যাবে কাপড় চোপড় নিয়ে আসার জন্য। ভয়ে আর টু শব্দও করেনি সে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে আর জীবনেও কখনো আশিয়ানকে সামনাসামনি এভাবে রাগিয়ে দেবে না সে। তবে আড়ালে থেকে অবশ্যই তাকে নিজের করার সর্বোচ্চ চেষ্টা করবে আশা। আর বিয়েটা কি করে ভেস্তে দেওয়া যায় মনে মনে অতি সুকৌশলে তা প্ল্যান করতে লাগলো। যেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকেই সর্বপ্রথম কনফেন্স করতে হবে। আশিয়ানের বিরুদ্ধে আজে বাজে কথা শুনলে নিশ্চয়ই মেয়েটা বিয়ে ভেঙে দেবে। এটা ভাবতেই তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। অদিতা নিচের রুমে শুয়ে আছে। একটু আগেই আশিয়ানদের বাড়ির লোকেদের সাথে অদিতা ও আলেয়ার পরিবারের সবাই শপিংয়ে চলে গেছে। বাসায় শুধুমাত্র আলেয়া আর সে আছে। একা একা কিছু ভালো লাগছে না তার, তাই নিচু রুম থেকে বেরোয়নি সে। ঘরে যে একজন মানুষ আছে আলেয়ার সেদিকে কোনো ধ্যানই নেই। সে তার রুমে বসে এক মনে ফোন টিপতে ব্যস্ত। অর্থাৎ সে নিজের হবু স্বামীর সাথে প্রেমালাপে বিজি হয়ে আছে। আলেয়ার মতো আকামের ঠেকি খুঁজলে মনে হয় দুটো পাওয়া যাবে না। জীবনেও নিজে থেকে কোনো কাজ তো করেই না, উল্টে তার দৈনন্দিন কাজও আরেকজনের করে দেওয়া লাগে। বিয়ের পর তো মনে হয় তাসকিনকে দিয়েই নিজের কাজকর্ম করাবে। বেচারা তাসকিন যদি জানতো যে তার হবু বউ এক গ্লাস পানি পর্যন্ত নিচে ঢেলে খায় না, তবে জীবনেও আর একে বিয়ে করার জন্য এমুখো হতো না। অদিতার সময় কাটছে না দেখে বহু খুঁজে পেতে কয়েকটা বই নিয়ে এলো পড়বে বলে। এতেও যদি কিছুটা সময় কাটে, বোরিং জিনিসটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে এই মুহূর্তে। বই পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়ল সে। একা একা খেতেও ইচ্ছে করছিল না। হাজার রকম টেনশনে মাথা বনবন করে ঘুরছে তার, তাই এটুকুতেই চোখে ঘুম চলে এলো তার। শপিং শেষে ওনারা সবাই প্রায় রাতের দিকে বাসায় ফিরে এলেন। প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ, আজকের জন্য যথেষ্ট। সবাই ক্লান্ত হয়ে গেছে আজকের এই কেনাকাটা করতে গিয়ে। অদিতা বিকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে চম্পেস্ট এক ঘুম হয়েছে অদিতার। মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তার। ফুরফুরে মেজাজ নিয়ে সবার সাথে কথা বলছে সে। এখন চা শরবত পরিবেশন করছে প্রত্যেককে। আজকে শপিংয়ে গিয়ে কি হয়েছে, কে কি করেছে তা নিয়ে গল্পে মশগুল হয়ে পড়ল সবাই। আনন্দ ফুর্তিতে মচে উঠল পরিবেশটা। কি কি কেনাকাটা করা হয়েছে তা হাসি মুখে একে একে দেখাচ্ছে তারা। সবার মুখের তৃপ্তির হাসি দেখে অদিতার মনটা যেন একদম ভরে গেল। কতদিন পর সবাই এভাবে একসাথে আনন্দ করছে। প্রিয়জনদের মুখের হাসির কারণটা যদি নিচে হয় তাহলে মনে ভীষণ সুখ সুখ অনুভূত হয়, যেমনটা এখন অদিতার অনুভব হচ্ছে। আশিয়ান কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আজ। অফিসে ইদানিং প্রচুর কাজ করতে হচ্ছে তাকে। অফিসের অনার এবং এমডি হিসেবে তার দায়িত্ব অনেক। মাথা ব্যথাটাও ইদানিং যেন বেড়ে গেছে। ভালো লাগে না আর কাজ করতে। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সে এত কাজের চাপে। সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে যেতে ইচ্ছে করে তার। আজকের জন্য বিরতি দিয়ে রাত 9টায় বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। বাসায় গিয়ে চম্পেস্ট একটা ঘুম দিলে তবেই মাথাটা ঠিক হবে, এর আগে নয়। কালকে আবার শপিংয়ে যেতে হবে। মায়ের কথা রাখতে হলে অফিস মিস করে যেতে হবে তাকে। কালকের কাজগুলো সিইও আর ম্যানেজার এবং তার পিএ ইউনুস সবটা সামলে নেবে। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ উদিতার কথা মনে হলো তার। আনমনে মেয়েটার কথা ভাবতে লাগলো সে। উদিতা কি তার মন মতো হবে? সে যেমনটা পছন্দ করে তেমনটা না হলে সংসারটা তছনছ হয়ে যাবে প্রায়। কারণ তার কথার অবাধ্য কোনো মেয়েকে নিয়ে আজ যাই হোক অ্যাটলিস্ট সংসার করতে পারবে না সে। এবং ওভার স্মার্ট হলে তো জীবনেও বিয়ে করবে না আশিয়ান। এই একই কারণে তো আয়েশাকেও সে মোটেই পছন্দ করে না, নয়তো আয়েশাকেই বিয়ে করত। যাই হোক, কালকে শপিংয়ে গেলেই বোঝা যাবে মেয়েটা কেমন। বাসায় এসে সোজা নিচের রুমে চলে গেল সে। অন্য দিনের মতো আজও ড্রয়িং রুমে আড্ডার পসরা বসেছে। মেয়েরা সব মিলে কনেদের বাড়িতে পাঠানোর জন্য তথ্য সাজাচ্ছে যত্ন সহকারে।
আজ তাদের সাথে জয়েন হতে ভালো লাগছে না আশিয়ানের। প্রথমত আশার চোখটা সেখানে আছে, তার চেহারা দেখার ইচ্ছে বর্তমানে নেই ওর। আর দ্বিতীয়ত আজ ইলিয়ানার কথা ভীষণ মনে পড়ছে। প্রথম ভালোবাসা মোটেও ভোলা যায় না, হোক সে প্রতারক, তারপরও তার জন্য মনের কোণে আলাদা একটা অনুভূতি থেকেই যায়। আশিয়ার নিচের মাথার চুল টানতে টানতে কাপড় চোপড় খুলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। শাওয়ার ছেড়ে এসে দেখলো তার আম্মু কফির মগ হাতে ওর বিছানায় বসে আছেন। এই একটা মানুষ হাজার বিজি থাকলেও তার যত্নের কোনো ত্রুটি রাখেন না। সব দিক সামলিয়ে ঠিকই আশিয়ানের কেয়ার করেন। তার কখন কি লাগবে সব না বলতেই বুঝে যান উনি। আশিয়ানের সব কিছু একদিকে আর তার মা আর একদিকে। অনেক ভালোবাসে সে তার আম্মুকে। আশিয়ানকে দেখে মিসেস ইয়াসমিন একটা প্রশান্তির হাসি দিলেন। প্রতি উত্তরে আশিয়ানও মুচকি হাসল। এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। মিসেস ইয়াসমিন কফির মগটা সেন্টার টেবিলের ওপর রেখে আশিয়ানের হাত থেকে টাওয়াল নিয়ে চুল ভালো করে মুছে দিতে লাগলেন। আস্তে করে বললেন, তোর বুঝি আজ মাথা ব্যথা করছে বাবা? কি করে জানলে? সন্তানের সব রকমের অবস্থাটাই যদি উপলব্ধি করতে না পারি তবে 4 বাচ্চার মা হতাম না। হুম, ইদানিং কাজের প্রচুর চাপ পড়েছে আম্মু। কাজ করতে করতে মাথা ফেটে যাচ্ছে আমার। একটুর জন্য শান্তি পাই না কিছুতে। ভালো লাগে না আমার আর। ইচ্ছে করে সব ছেলের ছুঁড়ে চলে আসি। মিসেস ইয়াসমিন তার মাথায় হাত বুলিয়ে আতুরে কণ্ঠে বলল, বুঝলাম, তাহলে কয়েকদিনের জন্য সব কাজ তোর অফিসে পিএ, সিও এবং ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে রিল্যাক্সে থাক না। ওরা তো তোর বিশ্বস্ত লোক আছে, ঠিকই সব সামলে নেবে। আর বেশি প্রয়োজনীয় কোনো কাজ যেটা তুই ছাড়া সম্ভব নয় সেসব কাজ ঘরে বসে করলেই পারিস। এত চাপ নিস না বাবা, কয়েকদিনের জন্য বিরতি নে, নইলে সব কিছু থেকে মনোযোগ উঠে যাবে তোর। এক কথায় ডিপ্রেশনে চলে যাবি তখন। হুম, মা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, বিয়ে কোনদিন ঠিক করলে? কিছুই তো জানাওনি আমাদের তোমরা। আজকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিয়ের দিন তারিখ পুরোপুরি পাক্কা করে এলাম। এঙ্গেজমেন্টের 4 দিন পর মেহেদি অনুষ্ঠান, পরদিন হলুদ সন্ধ্যা, তারপর দিন আরেক শুক্রবারে বিয়ে। আর বিয়ের পরের দিনই আমাদের বাসায় রিসেপশনের পার্টির আয়োজন করা হবে। তবে উদিতার পরিবারের পক্ষ থেকে শাহরিয়ার একটা শর্ত দিয়েছে। তা হলো বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে উদিতা পর্দাশীল টাইপের ড্রেস পরবে, সাথে হিজাব এবং নেকাবও থাকবে। আর যেহেতু তুই একজন নামকরা ব্যক্তি, তোর বিয়েতে তো অবশ্যই অন্যান্য সেলিব্রিটিরা এবং মিডিয়ার লোকজন থাকবে। তো তুই তাদের সাথে কথা বলার জন্য উদিতাকে ফোর্স করতে পারবি না। মেয়েটা একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের কিনা, এত এত মানুষের সাথে কথা বলতে গেলে লজ্জায় মরে যাবে। তবে আলিয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো শর্ত প্রয়োগ করা হয়নি। ও অনেক বেশি স্মার্ট এবং স্টাইলিশ, এসব কথার ধার ধারেনি তার পরিবার। শুধু শাহরিয়ার বলল তার বোন আলিয়ার মতো নয়, একদম আলাদা স্বভাবের মানুষ। এবং প্রকৃতপক্ষে উদিতাই তার ভাইকে দিয়ে আমাদেরকে এসব বলিয়েছে। এবং আমিও সানন্দে রাজি হয়েছি তাদের প্রস্তাবে। ভালো করিনি বল? আশিয়ান উদিতার শর্তের কথা শুনে একটু নয় অনেকটাই অবাক হলো। এই যুগে এসে কোনো মেয়ে এমন শর্ত দেয় জানা ছিল না তার। ছোট থেকেই সে পর্দাশীল নারী খুব কমই দেখেছে সে। আর দেখলেও তাদেরকে এলিয়েন বই আর কিছুই মনে হতো না। আর এখন কিনা তার কপালেই এরকম মেয়ে এসে জুটেছে। ভাগ্য বলতে হবে। আশিয়ান মায়ের কথায় সায় জানিয়ে বলল, ভালো করেছো। আমিও এত নির্লজ্জ টাইপ মেয়ে পছন্দ করি না। তবে শুধু পর্দাশীল হলে কি হবে? মন যদি ভালো না হয়ে থাকে, ও কি সত্যি আমার মনের মতো হবে আম্মু? মিসেস ইয়াসমিন হাসলেন ছেলের কথা শুনে। তিনি বললেন, বোকা ছেলে আমার। ওকে আমি শুধু তার গুণ দেখেই পছন্দ করিনি, করেছি এই কারণে যে মেয়েটাকে এখন পর্যন্ত কোনো ধরনের কলুষতা ধরতে পারিনি। মেয়েটা পড়ালেখা করলেও এতটাই হাবাগোবা যে হিংসা, ঈর্ষা, রাগ, জেদ এসব বিষয় পর্যন্ত সে ঠিক মতন বুঝতে পারে না। তবে সে কাউকে পছন্দ করলে তার জন্য জীবন দিয়ে দিতেও কার্পণ্য করবে না কখনো। এই মেয়েটা যদি তোর জীবনে আসে তবে তুই তাকে নিজের মতন করে গড়ে নিতে পারবি। তুই যেরকম চাস সেরকমটা করে ওকে মানিয়ে নিতে পারবি। এটা তোর জন্য একটা প্লাস পয়েন্ট।
আর বাকিটা কাল ওর সাথে শপিংয়ে গিয়ে বুঝতে পারবি। আশা করি তুই নিরাশ হবি না। বুঝলাম। আচ্ছা তাহলে তুই কফিটা খা, আর মাথা ব্যথা কমলে নিচে আসিস ডিনার করতে। আমি যাই, গিয়ে দেখি বরং কদ্দূর তাদের কাজ সম্পন্ন হলো। আচ্ছা তুমি যাও, আমি এখন কফি খেয়ে একটু রেস্ট নেব। মিসেস ইয়াসমিন মাথা ঝাঁকিয়ে নিচে চলে গেলেন। আশিয়ান কফিটা খেয়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ মুদে আরাম করে বাহিরের মৃদুমন্দ হাওয়া খেতে লাগলো। এখন অনেক আরাম লাগছে তার, প্রশান্তি এসে ভর করলো তার মনে। অদিতা সবাইকে রাতের খাবার বেড়ে দিয়ে নিজেও খাবার নিয়ে রুমে এসে খেতে বসে পড়ল। ডাইনিং রুমে প্রচুর মেহমানেরা আছে, সবাই তাদের আত্মীয় স্বজন। ছেলেদের সংখ্যা অনেক বেশি, তাই তো সবার আড়ালে ডাইনিং টেবিলে খাবার বেড়ে দিয়ে চুপকে নিজের রুমে চলে এসেছে, যাতে কেউ তাকে না দেখে। সে কখনো তার নিজের ছেলে কাজিনদের সামনেও যায় না। পর্দা করতে হলে সব দিক মেনটেন করে তবেই পর্দা করতে হয়। আমি যথেষ্ট পর্দাশীল একথা বললেই তো আর হয়ে যায় না। পর্দার নিয়মাবলী সব মানলে তবেই সেটা সঠিক পর্দা বলে বিবেচিত হয়, যা উদিতা সব সময় মেনে চলে। মিসেস আনিতা মনে মনে অনেক গর্ববোধ করেন তার ছেলে মেয়েদেরকে। তিনি তার শিক্ষায় বড় করে তুলতে পেরেছেন বলে। কয়জন সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হতে পারে? উদিতা খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেল। বরাবরের মতো আজও তার আম্মু তার সাথে ঘুমালেন। আশিয়ান ঘন্টাখানেক সময় বারান্দায় কাটিয়ে নিচে ডাইনিং রুমে চলে গেল ডিনার করতে। সবার সাথে গল্প করে করে ডিনার শেষে আবারও নিজের রুমে ফিরে এলো সে। আয়েশা ভদ্র মেয়ের মতো চুপ করে বসেছিল, তবে তার চোখে মুখে খেলা করছে শয়তানি হাসি, যা কেয়ার চোখ এড়ায়নি। তারিনও আজ বেশ উৎফুল্ল, কারণ আয়েশার সাথে মিলে বিয়ে ভাঙার জন্য এক জম্পিস্ট প্ল্যান করেছে সে, এবং কালকেই সেটা সাকসেসফুল হবে বলে ওরা দুজন এত খুশি। রাতে মিসেস ইয়াসমিনের রুমে গিয়ে কেয়া তারিন ও আয়েশার শয়তানি মার্কা হাসির কথা বলল। মিসেস ইয়াসমিন কিছুই বললেন না, তিনি শুধু মুচকি হাসি দিয়েছেন আর কেয়াকে বলেছেন চিন্তা না করতে। কেয়াও আর মাথা না ঘামিয়ে নিজের রুমে চলে গেল। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে ইলিয়ানার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে ওর করা প্রতারণার কথা। এসব ভাবতে ভাবতে আনমনে চোখের জল ছেড়ে দিল সে। আশিয়ানের মতো শক্ত মনের মানুষ প্রতিটা রাত এভাবে একটা মেয়ের কথা চিন্তা করে বালিশ ভেজায়। কতটা ভালোবাসলে একটা শক্ত মনের ছেলে একটা মেয়ের জন্য কাঁদতে পারে। মেয়েটা অনেক ভাগ্যবতী, কিন্তু আফসোস আশিয়ানের ভালোবাসা সে কখনোই রিয়েলাইজ করেনি। আশিয়ান কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়েই পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিম করে ট্রেডমিলে বেশ কিছুক্ষণ ব্যায়াম করে তার রুমের বারান্দায় সুইমিং পুলটাতে উদুম গায়ে ঝাঁপ দিয়ে পড়ল সে। এই মুহূর্তে তাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে হার্ট অ্যাটাক করতে বাধ্য। পানিতে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে এবার শান্ত ভঙ্গিতে ধীর লয়ে সাঁতরাতে লাগলো সে। তার সুগঠিত ও সুঠাম দেহের উপর যে কেউ ক্রাশ খাবে। বুকের মধ্যে ঝাঁকড়া লোমগুলোতে পানি লেগে চিকচিক করছে। জিম করা সিক্স প্যাকওয়ালা বডি। হায়, আশা এসে দেখে পুরোপুরি রূপে ক্রাশ খেয়ে গেল আশিয়ানকে দেখে। আশাকে লক্ষ্য করে আশিয়ান গলা পর্যন্ত পানির নিচে ডুবিয়ে চুপচাপ বসে রইল। এই মেয়েটা যখন তখন নখ না করে রুমে ঢুকে যায়। বেয়াদবের বংশধর একটা। বেচারি আশার তো যাওয়ার নামই নেই। সে ব্রেকফাস্ট করার জন্য আশিয়ানকে ডাকতে এসেছিল, এসে এমন অ্যাট্রাকটিভ সিট দেখতে পাবে ভাবতেই পারেনি। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আশিয়ানের দিকে। আহা, কি সুদর্শন পুরুষ সে! ভাবতেই লজ্জা লজ্জা লাগছে আশার। আশিয়ান বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নির্লজ্জের মতো এমন তাকিয়ে আছো কেন, আজব! আর একটা ছেলের রুমে এভাবে পারমিশন না নিয়ে ঢুকে পড়া কোন ধরনের ম্যানার্সের মধ্যে পড়ে শুনি? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আশা মনে মনে ভেঙচি কাটল আশিয়ানকে। ভাব কত ওনার! এই ঘুরে ফিরে আশাকেই বিয়ে করতে হবে দেখো। এ আসলে আমি তোমাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে এসেছিলাম। আবার যখন ইচ্ছে হবে তখন গিয়ে খাবো, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি বরং নিজের চরকায় তেল দাও। জাস্ট ডিসকাস্টিং।
আশা আর কিছু না বলে চলে গেল। মনে মনে হাজারটা গালি দিল আশিয়ানকে। আশিয়ান আরও কয়েক মিনিট পানিতে দাপাদাপি করে বিরক্ত হয়ে পানি থেকে উঠে বাথরুম পরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো। পুরো মুডটাই খারাপ করে দিল চোখটা। একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে এসে ব্রেকফাস্ট করে নিল সে। তারপর আবারও নিজের রুমে ফিরে এলো। ও রুমে আসার সাথে সাথে তাসকিন, তাসিম আর তাসজিদও এলো। চার ভাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিল যাবতীয় বিষয় নিয়ে। তারা ঠিক করেছে গায়ে হলুদের প্রোগ্রামে সব ভাইরা মিলে একটা ইংলিশ গানের সাথে ডান্স করবে। আশিয়ানকে বহুত কষ্টে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অবশেষে ডান্স করার জন্য রাজি করাতে পারল। আশিয়ান স্কুল, কলেজ ও ভার্সিটি লাইফে বিভিন্ন প্রোগ্রামে গান এবং নাচের জন্য পপুলার ছিল। তবে এখন সে এসব বাদ দিয়ে দিয়েছে পুরোপুরি। নিজের সব অভ্যেস পাল্টে ফেলেছে। এখন সে অন্য একটা আশিয়ানে রূপান্তরিত হয়েছে। আগের হাসি খুশি আশিয়ানের সাথে এখনের গম্ভীর আশিয়ানের কোনো মিল নেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আজ আশিয়ান একটা কালো আর সাদার মিশ্রণের চেক চেক ডিজাইনের একটা শার্ট ইন করে আর সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্ট পরেছে। চুলে আজ জেল দেয়নি, নর্মালি একপাশে সেট করে রেখে দিয়েছে। পায়ে কালো ব্র্যান্ডেড শু, হাতে প্ল্যাটিনামের একটি ঘড়ি এবং একটা পাওয়ার ছাড়া কালো ফ্রেমের চশমা পরেছে সে। এতেই তাকে ভীষণ কিউট লাগছে দেখতে। কেন জানি নিজেকে আজ বেশি অ্যাট্রাকটিভভাবে প্রদর্শন করতে চাইছে সে সবার সামনে। পারফিউম স্প্রে করতে করতে বোতল প্রায় অর্ধেক খালি করে ফেলল। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে ফোনের কভার চেঞ্জ করে নিচে নেমে এলো সে। তাকে দেখে সবাই হা হয়ে গেছে প্রায়। এত সুন্দর লাগছে তাকে দেখতে যে মিসেস ইয়াসমিন তাকে কানের নিচে নজর টিকা লাগিয়ে দিলেন। আশিয়ান মুচকি হাসল, শুধু কিচ্ছু বলল না। আশার তো হার্ট অ্যাটাক হবার উপক্রম। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। আশিয়ান তাকে পাত্তা না দিয়ে এনার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। অতঃপর তার ব্ল্যাক BMW গাড়িটি গ্যারেজ থেকে বের করে সে এনা, তার বড় ভাই এবং বড় ভাবি আর তার পিচ্চি ভাতিজিকে নিয়ে আলিয়াদের বাসার ঠিকানার উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলো। বাকিরা অন্যান্য গাড়ি দিয়ে আসবে। আশা তো আশিয়ানের সাথে যেতে পারেনি বলে আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছে। পরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারিন তার সাথে অন্য গাড়িতে করে রওনা দিল। উদিতা আগেই রেডি হয়ে বসে আছে। সে একটা কালো রঙের নর্মাল খিমার সেট পরিধান করেছে। মুখে নেই কোনো প্রসাধনের ছোঁয়া। সব সময় যেরকম বাইরে যাওয়া পড়ে সেরকম ভাবেই রেডি হয়েছে আজ। আলিয়া এবং আলিয়ার চাচাতো ফুফাতো বোনেরা ওরা যেই হারে সাজগোজ করছে দেখে মনে হচ্ছে তারা কারো বিয়েতে যাচ্ছে। এসব দেখতেও উদিতার ভীষণ বোরিং ফিল হচ্ছে। অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আশিয়ানরা এসে পৌঁছলো আলেয়াদের বাসায়। আশিয়ান এই প্রথমবার এখানে এসেছে। তাকে আপ্যায়ন করতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। উদিতার বুক ধুকপুক করছে আশিয়ানের আসার খবর শুনে। আলিয়ার কাজিনরা তো ফিদা হয়ে গেছে আশিয়ানকে দেখে। কয়েকজন তো উদিতাকে নিয়ে হিংসা করতে শুরু করে দিয়েছে। ওরা এত সুন্দর করে সাজগোজ করলো অথচ আশিয়ান ফিরেও তাকালো না ওদের দিকে। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। অবশেষে শপিংয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। আলিয়া ওদের সামনে এসে হাত নাড়িয়ে স্মার্টভাবে হাই জানালো। আশিয়ান বাদে বাকিরাও তার হাইয়ের জবাব দিল। তাসকিন আলিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আলিয়া তাসকিনের হাসি দেখে কিছুটা লজ্জা পেল। আশিয়ানের রুচি হচ্ছে না আলিয়ার দিকে তাকাতে। একটু বেশি ওভার স্মার্ট মেয়েটা। ওয়েস্টার্ন ড্রেস আপ পরে আর এক কাদা মেকআপ মেখে নিজেকে সবার চাইতে সুন্দরী প্রমাণ করার চেষ্টা মাত্র করেছে সে। কি করেছে তাসকিন ওকে পছন্দ করেছে আল্লাহই জানেন। ভদ্রতার লেশমাত্র নেই ওর মাঝে। ওর মেয়ে কাজিনগুলোরও একই অবস্থা। আশা আশিয়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আশিয়ানের জাস্ট বিরক্ত লাগছে ওর ঘেঁষাঘেঁষি দেখে। এমন সময় শাহরিয়ার উদিতার হাত ধরে তাদের সবার সামনে নিয়ে এলো। উদিতার মুখে মেকআপ লাগানো থাকায় চোখজোড়া ব্যতীত অন্য কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না।
আশিয়ান মুরাদের সাথে কথা বলছিল। হঠাৎ মিহিস্বরে কারো সালাম দেওয়ার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। বোরখা পরিহিতা এক নারীকে দেখে ওর বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। বুঝতে পারছে না এমন কেন হলো তার সাথে, তবে এটা বুঝতে পারলো সে যে এই মেয়েটাই তার হবু স্ত্রী উদিতা, কারণ সবার থেকে একদম আলাদা সে। ভয়েস শুনে এক দফা ক্রাশ খেলো আশিয়ান। এত শান্ত, মিহি, সুরেলা আর সুন্দর কারো ভয়েস হতে পারে জানা নেই তার। উদিতার সালামের জবাব আশিয়ান বাদে বাকি সবাই দিল। আশা তাচ্ছিল্যের দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতাকে গাইয়া খ্যাত ছাড়া কিছুই ভাবতে পারছে না সে। অবশেষে আশিয়ান সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। এবার তার পিছু পিছু আশা আছে।